হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? নবম শ্রেণীর নতুন কারিকুলামের বিজ্ঞান অধ্যায় 7-এর 3 নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। তো গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? গত ক্লাসে হচ্ছে আমরা আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন পর্যন্ত পড়ছিলাম, এতটুকু পড়ছিলাম। তো আজকে আমাদের শেষ টপিক এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে গিয়ে ধাতব বন্ধন আর সংকর ধাতু বা আকরিক নিয়ে পরে একটা চ্যাপ্টার মানে টপিক আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নিই আসলে ধাতব বন্ধনটা কি। আমরা তো গত ক্লাসে শিখছি যে আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধন কি জিনিস। তো আরেক রকমের বন্ধন কিন্তু আছে যেটাকে বলে হচ্ছে ধাতব বন্ধন। এখন ধাতব বন্ধন মানে কি, নাম শুনে তো আপনারা বুঝতে পারতেছেন যে এখানে ধাতু ধাতুর মধ্যে বন্ধন থাকবে। আমরা আয়নিক যুগে দেখছিলাম যে একটা ধাতু হইতে হয়, একটা অধাতু হইতে হয়। সমযোজী বন্ধনের ক্ষেত্রে দেখছিলাম দুইটাই অধাতু হইতে হয়। আর ধাতব বন্ধনের ক্ষেত্রে আমাদের কি হইতে হবে? দুইটা বা একাধিক ধাতুর বন্ধন হবে আর কি, মানে সবগুলাই ধাতু হবে। ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি ছবিটা নিয়ে আমরা পরে আলোচনা করতেছি, আগে আমরা একটু পড়ে নিই যেখানে কি বলছে। যে আমরা আয়নিক বন্ধনে একটা ধাতু আর অপর একটা অধাতুর মধ্যে বন্ধন দেখেছি। আবার সমযোজী বন্ধনে আমরা দেখছিলাম দুইটা অধাতব পরমাণুর মধ্যে বন্ধন দেখছি। কিন্তু যখন দুইটা ধাতব পরমাণু একসঙ্গে বা কাছাকাছি আসলে তখন কি হয়? আসলে দুইটা ধাতব পরমাণু যখন কাছাকাছি আসে তাদের পরমাণুর মধ্যে যে বন্ধনটা গঠিত হয় সেটা হচ্ছে তার ধাতব বন্ধন। যেমন হচ্ছে তামা, লোহা বা অ্যালুমিনিয়ামের তৈরি জিনিসপত্র, তারপর রূপা বা সোনার অলংকার ইত্যাদিতে ধাতব বন্ধন বিদ্যমান। আমরা জানি যে ধাতব পরমাণুর ইলেকট্রন বিন্যাসে তাদের সর্বশেষ শক্তি স্তরে সবসময় আপনারা দেখবেন যে আপনারা যখন কোন একটা ধাতুর ইলেকট্রন বিন্যাস করবেন সবসময় দেখবেন যে কোনো কোনো ধাতুর সর্বশেষ কক্ষপথে একটা, দুইটা অথবা হাইস্ট তিনটা ইলেকট্রন থাকে, এর বেশি নর্মালি থাকে না। তো এসব ধাতুর আকার একই পর্যায়ে অবস্থিত অধাতুর চেয়ে কি হয়? বড় হয়। যে আমরা তো পর্যায় সারণীতে দেখছিলাম যে একই পর্যায় বলতে কি বোঝায়, যে আনুভূমিক বরাবর বাম থেকে ডান পর্যন্ত যে যেগুলো একসাথে থাকে সেটাকে বলতেছি আমরা পর্যায়। তাহলে একই পর্যায়ে অধাতুর চেয়ে ধাতুর আকারটা নর্মালি কি হয়? একটু সাইজে বড় হয়। বড় হওয়ার ফলে তাদের সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা থাকে তার প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা কমে যায়। এখন কিভাবে? ধরেন আপনাদের এই যে আমরা যখন ইলেকট্রন বিন্যাস এরকম আঁকবো, তোমার কক্ষপথ দিয়ে আমরা যখন আঁকি তখন ধরেন এখানে একটা ইলেকট্রন আছে। তো অধাতুর সাইজ নর্মালি কি হয়? একটু ছোট হয়। ধরেন এটা হচ্ছে একটা ধাতু, এটা হচ্ছে অধাতু। তো অধাতুর ভিতরে এরকম আছে, অধাতুর ভিতরে ওদের ইলেকট্রন বিন্যাসটা ধরেন এরকম আছে, এখানেও কয়েকটা ইলেকট্রন আছে, সাইজে ওরা ছোট। তো যত কোন একটা ধাতু বা অধাতুর মধ্যে যার সাইজ যত ছোট হয় তাদের ইন্টারনাল মানে নিউক্লিয়াস মানে তো মাঝখানে থাকে, নিউক্লিয়াসের দ্বারা সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটা থাকে, ধরেন এখানে সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে সাপোজ, বা দুইটা ইলেকট্রন। নর্মালি তো অধাতুতে তো একটা ইলেকট্রন বা দুটো ইলেকট্রন থাকে না, চারটা, অ্যাটলিস্ট চারটা থাকে। তো ধরেন এখানে চারটা আছে, তো এই চারটা ইলেকট্রনকে নিউক্লিয়াস মাঝখানে যে আছে তারা যে আকর্ষণটা করবে সেটা থাকবে খুবই স্ট্রং, কারণ তার সাইজটা ছোট, সেজন্য আকর্ষণ বলটা বেশি হবে। কিন্তু ধাতুর বেলায় তাদের সাইজটা বড় হওয়ার কারণে ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে অনেক দূরে, তাই না? যত বেশি দূরে যাবে আকর্ষণ কিন্তু অনেক কম হয়। আমরা চুম্বকের ক্ষেত্রে কি জানি? ধরেন একটা লোহা রাখলেন, একটা চুম্বক রাখলেন, চুম্বককে যত দূরে দেখবেন লোহা দেখবেন আস্তে আস্তে কাছে আসতেছে, কিন্তু যতই কাছাকাছি নিবেন দেখবেন যে খুব তাড়াতাড়ি তার আকর্ষণ করতেছে। এটা একটা নর্মাল লজিক্যাল এক্সপ্লেনেশন। তো আমরা দেখতেছি যে এখানে ধাতুর বেলায় নিউক্লিয়াস থেকে সরল কক্ষপথে যে ইলেকট্রনটা আছে সেটা কিন্তু অনেক দূরে থাকার কারণে তাদের আকর্ষণটা কি হয়? নিউক্লিয়াসের আকর্ষণটা কম হয়। এবং এরা সহজেই ইলেকট্রন কি করতে পারে? ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে। ধাতু যেহেতু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, এটা আমরা আগে জানছি। তাহলে এই ধনাত্মক আয়নকে নর্মালি আমাদের বলা হয় পারমাণবিক শ্বাস বলা হয়। ঠিক আছে। তাহলে ধাতব পরমাণু থেকে ত্যাগ করা ইলেকট্রনগুলা পারমাণবিক শ্বাসের মধ্যবর্তী স্থানে মুক্তভাবে ঘোরাফেরা বা চলাচল করতে পারে। এই ধরনের ইলেকট্রনকে সঞ্চরণশীল ইলেকট্রন বলা হয়। এবার আমরা একটু ছবিতে আসি। ধরেন এই পুরাটা হচ্ছে একটা ধাতর একটা বস্তু, ধর একটা টুকরা। এখন কিসের টুকরা হইতে পারে? সেটা হইতে পারে লোহা, তামা, যাই হোক না কেন, আমরা ধরে নিলাম এটা একটা লোহার টুকরা। এখন লোহার টুকরার মধ্যে তো একটা লোহা নাই, তাই না? অনেকগুলা লোহার পরমাণু মিলে একটা ধাতু খণ্ডের মতো তৈরি করছে। তাহলে এখন ধরেন এই যে এখানে একটা ফেরাস মানে লোহার পরমাণু, এটা একটা লোহার পরমাণু, এটা একটা লোহার পরমাণু, অনেকগুলা লোহা আছে এখানে। এখন ধরেন প্রত্যেক একটা লোহার পরমাণু মধ্যে ধরেন আহ একটা ইলেকট্রন আছে, অন্যটাতে দুইটা, অন্যটা তিনটা, এরকম সেম সেমও থাকতে পারে। ধাতুর কিন্তু ফেরাসের ক্ষেত্রে নর্মালি হচ্ছে দুই, মানে সরস কক্ষপথে দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। ঠিক আছে। তো এরকম ডিফারেন্ট হইতে পারে। তো যখন তারা এরকম ধরনের একসাথে ধাতুগুলো একসাথে থেকে যায়, একটা খণ্ডের মধ্যে একসাথে থাকে, তখন তাদের বাইরে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলা হচ্ছে এই খণ্ডের মধ্যে চলাচল করতে পারে, যেটাকে আমরা বলতেছি সঞ্চারণশীল ইলেকট্রন। তাহলে প্রত্যেকটা ধাতুর পরমাণুর বাইরে যে ইলেকট্রনটা আছে এটা মূলত হচ্ছে এই খণ্ডের একটা পুরাটার অংশ হয়ে যায়। এই পুরাটাকে একটা হিসাবে কাউন্ট করেন। ধরেন এই পুরাটা একটা ধাতু, এই পুরাটা ধাতুর মধ্যে এই ভিতরে ছোট ছোট যে ধাতুর ইলেকট্রন গুলো আছে তাদের গুলা
কি মুক্তভাবে এখানে চলাচল করতে পারে, যে মাঝখানে মাঝখানে এরা কি করে মুক্তভাবে চলাচল করতে পারে। এটা কি বলতেছে? সঞ্চরণশীল ইলেকট্রন। আসলে এই ইলেকট্রনগুলো কোনো নির্দিষ্ট পরমাণুর অধীনে না থেকে পুরা ধাতব খণ্ডের সব কয়টা ধাতব আয়নের, মানে সব কয়টা ধাতব আয়নের হয়ে যায়। ঠিক আছে, তখন আর ওরা এর এর আন্ডারে থাকে না, এই পুরা খণ্ডের আন্ডারে হয়ে যায় ইলেকট্রন গুলা। ঠিক আছে, যেহেতু সবাই ধাতু। তো ফলে দেখা যায় সব ধাতব আয়নই এই সঞ্চারণশীল ইলেকট্রনের প্রতি এক ধরনের স্থির বৈদ্যুতিক আকর্ষণে আকর্ষিত হয়। এই যে ওরা যে ঘোরাফেরা করে, এরা নিজেদের মধ্যকার একটা কি করে যে এরা ঘোরাফেরা করার কারণে এদের মধ্যে একটা আকর্ষণ বল সৃষ্টি হয়, একটা আরেকটাকে আকর্ষণ করে। তো এই আকর্ষণ করার কারণে এদের মধ্যে একটা বন্ধন গঠন হয়, যে এই কারণে দুইটা ধাতব বন্ধন তাদের পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে পারে না, এবং এটি হচ্ছে ধাতব বন্ধনের একটা কারণ। আবার ধাতুর মধ্যে এই সঞ্চারণশীল ইলেকট্রনই ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা, তাপ পরিবাহিতা, নমনীয়তা ইত্যাদি ধর্মের জন্য দায়ী। তাহলে মূলত এই সঞ্চারণশীল ইলেকট্রনগুলোর জন্যই, যে এখানে যে ঘোরাফেরা করে, এই সঞ্চারণশীল ইলেকট্রনগুলোর জন্যই কিন্তু নর্মালি কি হয়, যে এখানে একটা বন্ধনের সৃষ্টি হয় এবং তাদের মধ্যে বিদ্যুৎ, তারপর নমনীয়তা, এইসব বৈশিষ্ট্যের আবর্তন হয়। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের টপিক হচ্ছে আকরিক, ধাতু নিষ্কাশন ও সংকর ধাতু। তিনটা টপিক আছে। যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা নানা ধরনের ধাতু ব্যবহার করি, এসব ধাতুকে খনি থেকে মানে মাটির নিচে থেকে আকরিক হিসাবে উত্তোলন করে লাভজনক উপায়ে সংগ্রহ বা নিষ্কাশন করে ব্যবহার উপযোগী করা হয়। এই সম্পর্কে জানতে হলে তোমাদের আকরিক ও ধাতু নিষ্কাশন সম্পর্কে আগে জেনে নিতে হবে। তাহলে আমরা জেনে নিই যে আকরিক কি জিনিস। মাটির তলদেশ বা উপরিভাগে প্রাকৃতিকভাবে বিদ্যমান যেসব পদার্থ থেকে প্রয়োজনীয় বিভিন্ন ধাতু বা অধাতু সংগ্রহ করা হয় তা মূলত খনিজ হিসেবে পরিচিত। আর যেসব যেসব খনিজ থেকে লাভজনক উপায়ে ধাতু বা অধাতু সমূহকে সংগ্রহ বা নিষ্কাশন করা যায়, সে সকল খনিজকে আকরিক বলা হয়। মূলত হচ্ছে আমরা মাটি থেকে যে জিনিসপাতিগুলো তুলি, সেগুলো মূলত খনিজ হিসাবে থাকে। ওই খনিজগুলো থেকে যেগুলো লাভজনক ধাতু বা অধাতু, সেগুলোকে আমরা যে বাছাই করি, এই বাছাইটাকে বলতেছে আকরিক। ঠিক আছে, যেগুলো আমাদের জন্য লাভজনক ধাতু বা অধাতু মিক্সড আকারে থাকে, সেগুলোকে আমরা সেই খনিজগুলোকে আমরা আকরিক বলবো। ঠিক আছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি গ্যালেনা, যেটা হচ্ছে পিপিএস, মানে হচ্ছে লেড সালফেট। লেড সালফেট থেকে আমরা হচ্ছে লেডটাকে ধাতুর আকরিক বলি, কারণ গ্যালেনা থেকে লাভজনক উপায়ে আমরা কি লেড বা ধাতুটাকে সংগ্রহ বা নিষ্কাশন, পরিষ্কার টরিষ্কার করে আমরা ধাতুটাকে গ্রহণ করতে পারি। তো হেমাটাইট থেকেও লাভজনক উপায়ে আয়রন বা লোহাকে নিষ্কাশন করা যায়, যেটাকে হেমাটাইট বলে। হেমাটাইট হলো আয়রন বা লোহার একটা আকরিক। তাহলে কোন একটা ধাতু মানে বিভিন্ন যৌগ আকারে বা অনেকভাবে মিক্সড আকারে থাকে, অন্যান্য যৌগের থাকে, তো ওই মিক্সড আকারে থাকলে আমরা কি করি, সেগুলোকে নিষ্কাশন করি। নিষ্কাশন মানে কি, অনেক উপায়ে আমরা সেগুলোকে আলাদা করে, ধাতুটাকে আলাদা করে ফেলি, অধাতুগুলোকে আলাদা করে সংগ্রহ করি। ঠিক আছে। এখন ধাতু নিষ্কাশন কি জিনিস, যেটাকে পরিষ্কার বলতেছে। পরিষ্কার নিষ্কার একটা প্রক্রিয়া, যে আমরা জানি যে সব ধাতুর সক্রিয়তা একই রকম না, কিছু কিছু ধাতু কম সক্রিয় মানে পাওয়ারফুল, কিছু কিছু ধাতু কম পাওয়ারফুল, কিছু কিছু ধাতু আবার কি পাওয়ারফুল বেশি, যেটাকে আমরা সক্রিয় বলি। ঠিক আছে। আবার কিছু ধাতু অধিক সক্রিয়, সে কারণে বিভিন্ন ধাতুর ধর্ম বিভিন্ন হয়ে থাকে। এসব ধাতুর মধ্যে কিছু কিছু ধাতু মুক্ত অবস্থায় থাকে এবং কিছু কিছু ধাতু তাদের সংশ্লিষ্ট আকরিকের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। কিছু কিছু ধাতু দেখা যায় যে একদম পিওর আকারে মাটির নিচে পাওয়া যায়, আর কিছু কিছু দেখা যায় যে অন্যান্য বিভিন্ন আকরিকের সাথে খনিজের সাথে মিক্সড আকারে থাকে। তা আমাদেরকে মিক্স থেকে সেগুলোকে আলাদা করতে হয়। তাহলে যে পদ্ধতিতে ধাতুকে তার সংশ্লিষ্ট আকরিক থেকে সংগ্রহ করা হয়, তাকেই মূলত ধাতুর নিষ্কাশন বলা হয়। এই ধাতুগুলো আকরিক থেকে পৃথক করতে নির্দিষ্ট কোনো একটা প্রক্রিয়া নাই। সেই কারণে ভিন্ন ভিন্ন ধাতুর নিষ্কাশন প্রক্রিয়াও কিন্তু ভিন্ন, এক এক ধাতুর নিষ্কাশন এক এক রকম। যে সমস্ত ধাতু খুব কম সক্রিয়, সেসব যেমন হচ্ছে সোনা, তারপর প্লাটিনাম, রূপা, এদেরকে কখনো কখনো প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, মানে একদম পিওর আকারে পাওয়া যায়, এদের সাথে কোনো মিক্সড আপ থাকে না। আবার অধিক সক্রিয় ধাতুগুলোকে তাদের অক্সাইড, সালফাইড, নাইট্রেট, কার্বনেট ইত্যাদি যৌগ আকারে মাটির নিচে বা প্রকৃতিতে পাওয়া যায়। এসব সক্রিয় ধাতুগুলোকে আকরিক থেকে পৃথক করতে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়, যেমন হচ্ছে বিজারণ পদ্ধতি, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ইত্যাদি। তাহলে ধাতুগুলোকে তাদের আকরিক থেকে পৃথক বা নিষ্কাশন করার জন্য আকরিকগুলোকে চূর্ণ বিচূর্ণ, ঘনীকরণ, বিশুদ্ধীকরণ ইত্যাদি বেশ কিছু ধাপ সম্পন্ন করতে হয়। এক এক ধাতুর জন্য একটাকে ধরো ভেঙে চুরে চুরমার করতে হয়, একটাকে ঘনীকরণ করতে হয়, এক একটাকে বিশুদ্ধ করতে হয়। তাহলে প্রত্যেক ধাতুর ধর্ম বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সেই ধাতুগুলোর জন্য উপযোগী ধাপসমূহ অনুসরণ করে তাদেরকে সংশ্লিষ্ট আকরিক থেকে কি করা হয়, নিষ্কাশন করা হয়। আচ্ছা, আমাদের নেক্সট টপিক হচ্ছে গিয়ে সংকর ধাতু। সংকর ধাতু হচ্ছে দুই বা ততোধিক ধাতুর সংমিশ্রণ থেকে তৈরি একটা পদার্থ। ধাতুগুলো সংমিশ্রণ করার জন্য সাধারণত নির্ধারিত কতগুলোকে ধাতুকে একত্রে গলানো হয়। এই গলিত মিশ্রণকে যখন ঠান্ডা করা হয়, তখন যে ধাতব মিশ্রণ পাওয়া যায় তাকে কিন্তু আমরা সংকর ধাতু বলি। যেমন প্রাচীন তাম্রযুগে মানুষ গয়না, বিভিন্ন ধরনের
হাতিয়ার ও যন্ত্রপাতি তৈরি করতে তামা ব্যবহার করত। এই তামা বা কপার নরম ধাতু বলে সেগুলোকে বেশি দিন কার্যকর থাকতো না, মানে বেশি দিন টিকতো না। সেজন্য সেই প্রাচীনকাল থেকে কপারের সঙ্গে টিনকে গলিয়ে মিশ্রণ তৈরি করে পরবর্তীকালে সেই মিশ্রণটাকে ঠান্ডা করে ব্রোঞ্জ তৈরি করা হয়। ব্রোঞ্জ হচ্ছে এক প্রকার সংকর ধাতু। এই ব্রোঞ্জ দিয়ে বিভিন্ন ধরনের হাতিয়ার যন্ত্রপাতি তৈরি করে ব্যবহার করা হচ্ছে। তার মানে আমরা দেখতেছি যে সংকর ধাতু কোনগুলো, আমি যদি একাধিক বিভিন্ন টাইপের ধাতুগুলোকে একসাথে যদি গলিয়ে কোন একটা নতুন ধাতু তৈরি করি সেটা হচ্ছে সংকর ধাতু, ঠিক আছে? তাহলে একইভাবে লোহার সঙ্গে কার্বন মিশিয়ে যে সংকর ধাতু তৈরি হয় সেটাকে আমরা বলি স্টিল। স্টিল কিন্তু আমরা ব্যবহার করি। তাহলে আয়রনের সাথে কার্বন যদি মিক্সড আকারে থাকে সেটা হচ্ছে স্টিল। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে যে ছুরি কাঁচি ব্যবহার করি তা স্টিল দিয়ে তৈরি। এছাড়া স্টিল দিয়ে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতিও তৈরি করা হয়। আবার লোহার সঙ্গে কার্বন নিকেল, লোহার সঙ্গে যদি আমি কার্বন নিকেল ম্যাঙ্গানিজ ক্রোমিয়াম ইত্যাদি মিশাই দিই তাহলে হয়ে যায় কি স্টেনলেস স্টিল তৈরি করা হয়, যা যা হচ্ছে তোমার কি মরিচাবিহীন, মানে কখনো জং ধরবে না। তাহলে রান্নার পাত্র ও রান্নার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ও অস্ত্রোপচারের সরঞ্জাম তৈরিতেও কিন্তু স্টেনলেস স্টিল প্রচুরভাবে ব্যবহার করা হয়। পাশের টেবিলে কয়েকটা পরিচিত সংকর ধাতুতে ব্যবহৃত বিভিন্ন উপাদান ও পরিমাণ উল্লেখ করা হলো। যেমন দেখেন যে ব্রোঞ্জের মধ্যে কত পার্সেন্ট কপার থাকে, কত পার্সেন্ট টিন থাকে। তারপরে স্টিলের মধ্যে কত পার্সেন্ট লোহার থাকে, কত পার্সেন্ট কার্বন থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে লোহা বেশি থাকে, কার্বন কম, তারপরে কপার বেশি, টিন কম। স্টেনলেস স্টিলে কি থাকে, লোহার পরিমাণ সবচেয়ে বেশি থাকে, তারপরে ক্রোমিয়াম, তারপরে নিকেল। তাহলে এছাড়া খুব অল্প পরিমাণে কার্বন, সিলিকন আর ম্যাঙ্গানিজ খুব কম পরিমাণে আছে, 1% 2% করে করে এগুলো আছে, ঠিক আছে? তাহলে এই তো আমাদের চ্যাপ্টার শেষ হয়ে গেল। অধ্যায় 7 আমাদের শেষ। যদি আপনাদের অধ্যায়ের সাথে কোনো সমস্যা থেকে থাকে আপনারা ফার্স্ট থেকে একবার রিভিউ দিয়ে আসতে পারেন। যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আপনাদের জন্য কিন্তু একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ ক্রিয়েট করা আছে ক্লাস 9-এর জন্য। আমার ভিডিও ডিসক্রিপশন লিংক কিন্তু দেওয়া থাকে, আপনারা নিচে যে চেক করতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপটা ওখানে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে অ্যাড হতে পারেন। সেখানে আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করতে পারেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, কোনো সমস্যা থাকবে না। আর আপনাদের কিন্তু সামনে পরীক্ষা, আপনারা একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, যেহেতু এখন নতুন কারিকুলাম। আমি হচ্ছে বিভিন্ন আপডেট গ্রুপে দিয়ে থাকি, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের বিভিন্ন নতুন কারিকুলাম সংক্রান্ত। তা আপনারা চাইলে গ্রুপে কিন্তু অ্যাড হয়ে যেতে পারেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।